নমস্কার, আমি ডক্টর অভিজিৎ দে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম, জাতীয় যক্ষ্মা দূরীকরণ কর্মসূচিতে মেডিকেল কনসালটেন্ট হিসেবে কাজ করছি ওয়েস্ট বেঙ্গলে। ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসের তরফ থেকে যে প্রায় 2 মাস ব্যাপী বিভিন্ন কোভিড এবং কোভিড রিলেটেড অন্যান্য হেলথ ইস্যু নিয়ে আলোচনার প্ল্যান করা হয়েছে, তার অংশ হিসেবে আজকে আমার টপিক হলো টিবি কেয়ার সার্ভিসেস ডিউরিং কোভিড টাইম, ডাবল ট্রাভেল। বেসিক্যালি এখানে আমি আলোচনা করব যে কোভিডের ইম্প্যাক্ট টিবি প্রোগ্রামের উপরে এবং কি কি প্রবলেম ফেস করছে সার্ভিস প্রোভাইডাররা বা সাধারণ মানুষ বা পেশেন্টরা, এবং সেখান থেকে বেশ কিছু রেকমেন্ডেশনও আমি রেকমেন্ড করব। প্লাস আমি কিছু পরিসংখ্যানও তুলে ধরবো, যেখানে আমি দেখানোর চেষ্টা করব যে টিবিটা কতটা নেগলেক্টেড হয়েছে। কোভিডের ইম্প্যাক্ট অন্যান্য অনেক হেলথ প্রোগ্রামেও হয়েছে, কিন্তু টিবিতে যে কীরকম সাংঘাতিকভাবে হয়েছে সেটা আমি একটু হাইলাইট করার চেষ্টা করব। পাশাপাশি ভালো কিছুও বলবো যে এই কোভিডের জন্যে কোভিডের কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি বা কোভিড কন্ট্রোল প্রোগ্রামকে কাজে লাগিয়ে টিভির কি কি হেল্প আমরা করতে পারি বা অলরেডি করা শুরু করেছে বেশ কিছু গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা ন্যাশনাল গভর্নমেন্ট, সেটা নিয়েও কিছুটা আলোচনা করব। তো আমি সরাসরি চলে যাই আমার টপিকসে, যেটা হলো টিবি কেয়ার সার্ভিসেস ডিউরিং কোভিড। তো টিবি কেয়ার সার্ভিস বলার আগে, যেহেতু এখানে আমাদের এই পেজের দর্শকের মধ্যে অনেকেই অচিকিৎসক বন্ধুরা আছেন, তো আমি একটু বেসিক থেকে শুরু করব। আর এই টপিকসটাও একটু বেসিক্যালি অন্য টাইপের। কোভিডের কোভিড রিলেটেড ডিরেক্টলি টেকনিক্যাল ইস্যু বা মেডিকেল ইস্যুগুলো খুব একটা আলোচনা করব না। আমি যেটা আলোচনা করব মেনলি টিবি প্রোগ্রাম এবং এর ইম্প্যাক্ট কোভিডে, স্ট্যাটিস্টিক্স, প্ল্যান, প্রোগ্রামেটিক পারপাস, মানে অ্যাজ এ পাবলিক হেলথ এক্সপার্ট আমি সেটাই আলোচনা করব, সেটাতেই ফোকাস রাখবো। তো টিবি, টিউবারকুলোসিস, এটা একটা রোগ। টিবি নামটা শোনেনি এরকম লোক নেই, টিবি সবাই জানে। টিবিটা কয়েক হাজার বছর থেকে মানুষের সমাজে এটা দাপিয়ে বেড়াচ্ছে বেসিক্যালি। টিবি সমসাময়িক যে রোগগুলো, কলেরা, প্লেগ, বসন্ত, সেগুলো কেউ নির্মূল হয়ে গেছে, কেউ বা নির্মূল হওয়ার পথে, বা অ্যাটলিস্ট পাবলিক হেলথ বার্ডেন তৈরি করছে না, এক্সেপ্ট টিবি। টিবি কিন্তু আগে যেমন ছিল এখনও অলমোস্ট সেরকমই আছে, বরঞ্চ কিছু কিছু দেশে ইনক্লুডিং ইন্ডিয়া টিবির প্রকোপটা ক্রমশ বাড়ছে। এবং তার উপরে সবচেয়ে বড় গোদের উপরে বিষ পড়ার মতো যেটা প্রবলেম, সেটা হলো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। নতুন করে ইমার্জিং ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স প্যাটার্ন ডেভেলপ করছে, ফলে টিবির চিকিৎসা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এই প্রসঙ্গে, এই পরিস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথা ডাব্লিউএইচও, গ্লোবাল টিবি অ্যালায়েন্স টিবি নিয়ে বেশ কিছু প্ল্যান পরিকল্পনা করেছিল গত 2-3 বছরে, এবং সেই অনুযায়ী প্রোগ্রামটা একটা গতি পেয়েছিল। এই 2020 প্রথম দিকে বা 19-এর শেষ দিকে একটা গতি পেয়েছিল, নতুন গাইডলাইন, বেশ কিছু প্রোগ্রামেটিক ডিসিশন চেঞ্জ। সবচেয়ে বড় কথা হলো বিডাকুইলিন, ডেলামানিড নামে দুটো খুব ভালো ব্যাকটেরিওসিডাল ড্রাগ, যেটা কিনা রেফাম্পিসিনের পরে সেরকম কোনো আর ড্রাগ ডিসকভারি হয়নি টিবি প্রোগ্রামে। 60 বছর মেডিকেল ফ্যাটার্নিটিকে ওয়েট করতে হয়েছে টিবির জন্য কোনো ভালো কোনো ড্রাগ ডেভেলপ করার জন্য, যেটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে। এখনও ফেজ 3 ট্রায়ালের মধ্যে আছে, কিন্তু কন্ডিশনাল অ্যাক্সেস প্রোগ্রামে গভর্নমেন্ট ইউজ করছে। প্রাইভেটে আমরা বিডাকুইলিন, ডেলামাইনিড এখনও পাবো না, মার্কেটে, ওপেন মার্কেটে পাবো না, কিন্তু আমাদের পেশেন্টকে আমরা দিচ্ছি এবং ইনিশিয়াল রিপোর্ট খুবই ভালো পাচ্ছি আমরা। পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা থ্রাস্ট দিয়েছিল যে ডাব্লিউএইচও এনটিবি স্ট্র্যাটেজি 2030 টিবি এলিমিনেশনের টার্গেট রাখলেও ইন্ডিয়াতে আমরা 2025-এর টিবি এলিমিনেশনের টার্গেট রাখবো, 5 বছর আগিয়ে দিয়েছিল। হ্যাঁ, টার্গেটটা হয়তো অ্যাম্বিশাস, মেবি হয়তো সামহাট অ্যাবসার্ড, কিন্তু তা সত্ত্বেও এটা একটা মোমেন্ট আপ দিয়েছিল প্রোগ্রামকে, এবং সবাই নড়ে চড়ে বসেছিল এবং কাজকর্ম শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বছরের শুরুতেই কোভিডের হানা এবং টিভির প্রোগ্রামের অবস্থা খুবই খারাপ। তো সেটাই আমি কিছুটা হাইলাইট করব। পাশাপাশি আমি তার থেকে বেরিয়ে আসার রাস্তা এবং আমাদের প্রত্যেকের করণীয়, যারা ডাক্তার বা অডাক্তার, সাধারণ মানুষ, তাদের কী কী করণীয়, কী কী এক্সপেকটেশন, সেটাও আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করব।
তো যেখান থেকে আমি শুরু করেছিলাম, টিবি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটা ব্যাকটেরিয়া, সেই সেটা কোভিডের মতোই এয়ারবোন ডিজিজ। এটাও ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, এছাড়া অন্য কোনোভাবে ছড়ায় না। কোভিড যেমন ভাইরাল ডিজিজ, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কোভিডের সঙ্গে এর সিমিলারিটি আরও অনেক জায়গায় আছে, শুধুমাত্র মোড অফ ট্রান্সমিশন না। এটাও প্রাইমারিলি এফেক্ট করে লাংকে, যেমন কোভিড লাং দিয়ে যায়, লাংকে এফেক্ট করে। এটাও প্রাইমারিলি এফেক্ট করে লাংকে, এবং কোভিডের মতো এটাও বেসিক্যালি সিস্টেমিক ডিজিজ হয়ে যায় পরের দিকে, ডিসেমিনেটেড টিবি হয়ে গিয়ে যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে, ইনক্লুডিং ব্রেন থেকে শুরু করে বোন, কিডনি, লিভার, হোয়াট এভার, মানে বলা হয় নখ চুল বাদ দিয়ে যে কোনো জায়গায় টিবি হতে পারে। ইনফ্যাক্ট সব জায়গায় টিবি হওয়ার মানে নিদর্শন আছে। তো এখন এই টিবি একটা অদ্ভুত রোগ। বাকি অন্যান্য রোগ ইনক্লুডিং কোভিড আমরা জানি এদের একটা নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ড থাকে। একটা এক্সপোজারের পরে একটা নির্দিষ্ট সময়ে আইসোলেট করা বা অবজারভেশন করা বা কোয়ারেন্টাইন করা, সেসব করে আমরা সামলে নিতে পারি। কন্ট্যাক্ট ট্রেসিং করা, অমুক তমুক করা, বেশ কিছু ইনফেকশাস ডিজিজের যে কমন কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি আছে সেগুলো দিয়ে বাকি ডিজিজগুলো মোকাবিলা করা যায়। কিন্তু টিবিটা অদ্ভুত ডিজিজ। কীরকম না, এইটার টিবি ইনফেকশন আমি আজকে পেলাম, কবে আমার অ্যাকচুয়াল টিবি হবে কেউ জানে না। সেটা কয়েক মাস লাগতে পারে, কয়েক বছর লাগতে পারে, আবার সারা জীবনে টিবি নাও হতে পারে। বেশিরভাগ ডিজিজের ক্ষেত্রে আমরা কি জানি, যে প্যাথোজেন অর্গানিজমটা, সে ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক বা অন্য কিছু হোক, প্রোটোজোয়া হোক, সেটা শরীরে ঢুকে যাওয়ার পরে গ্রসলি দুটো স্টেট হতে পারে। এক হলো শরীরের ইমিউনিটি সেলের সঙ্গে লড়াই করে হেরে যাওয়া এবং সেটা ক্লিয়ার হয়ে যাওয়া, ইনফেকশন রিমুভ হয়ে যাওয়া। আর একটা হলো একটা ইনফেকশন তৈরি করা এবং ডিজিজ প্রসেস করা, ঠিক আছে। এবং সেই ডিজিজ প্রসেসটারও আবার বিভিন্ন ধরনের সিভিয়ারিটির উপর নির্ভর করে ক্লাসিফিকেশন হতে পারে, সাব ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল, মডারেট, সিভিয়ার, অনেক কিছু হতে পারে। মধ্যে কথা একটা হলো ডিজিজ হওয়া, একটা হলো ডিজিজ না হওয়া। কিন্তু টিবির ক্ষেত্রে অদ্ভুত বিষয়, ডিজিজ হওয়া এবং না হওয়া এই সংখ্যাটা খুব কম। বেশিরভাগ হয়, মেজরিটি যেটা হয় সেটা হলো লেটেন্ট টিবি ইনফেকশন হয়ে রয়ে যায়। ব্যাপারটা কি না, ব্যাকটেরিয়াটা ঢুকলো শরীরে, ইনিশিয়ালি একটা ছোট ফোকাস তৈরি করলো লাঙে, তারপরে ম্যাক্রোফেজ বলে ইমিউনিটির মধ্যে আমাদের হোয়াইট ব্লাড সেলের কয়েকটা সেল থাকে যারা বেসিক্যালি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে ফাইট করে, সেই ম্যাক্রোফেজের ভেতরে ঢুকে রয়ে যায়। এইটাকে বলা হয় লেটেন্ট ফেজ। এই লেটেন্ট ফেজটা কিন্তু একটা মারাত্মক জিনিস, এবং এটাই সংখ্যায় সবচেয়ে বেশি। আহ, শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন, যে এস্টিমেশন বলছে সারা পৃথিবীর অলরেডি 1/3 পপুলেশন ইনফেক্টেড উইথ এমটিবি, মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারা হলো লেটেন্ট টিবি। তাদের শরীরে আইজিআরএ, ইন্টারফেরন গামা রিলিজিং অ্যাসে, বা সিম্পল টিএসটি মানে টিউবারকুলিন স্কিন টেস্ট যদি করা যায়, দেখা যাবে যে সেটা পজিটিভ হচ্ছে, মানে শরীরে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে। সংখ্যাটা ভাবুন, 750 কোটি ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে 1/3, মানে 200 কোটিরও বেশি মানুষের শরীরে অলরেডি টিবি জীবাণু ঢুকে বসে আছে। সুযোগ খুঁজছে কখন অ্যাক্টিভ টিবি হবে। এই অ্যাক্টিভ টিবি কখন হয়, কাদের হয়? অ্যাক্টিভ টিবি নোন কজগুলো আমরা যেগুলো জানি সেগুলো হলো নোন কজ অফ ইমিউনোডেফিসিয়েন্সি। কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই লেটেন্ট টিবিটা ফ্লেয়ার আপ করে অ্যাক্টিভ টিবি হয়ে যায়। সেগুলো কি না, আমাদের মতো দেশে ম্যাল নিউট্রিশন একটা কমনেস্ট কজ, যেটা লেটেন্ট টিবি থেকে অ্যাক্টিভ টিবিতে কনভার্ট করে। এছাড়াও আছে আনকন্ট্রোল ডায়াবেটিস, এইচআইভি। মেনলি এই তিনটে কারণ, এর বাইরেও আরও অনেক কারণ থাকে, ক্যান্সার, কেমোথেরাপি, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, আদার আননোন অনেক কজ, যেখানে আমরা কেউ জানি না। অনেক পেশেন্ট এরকম আছে যার কোনো এরকম কোনো ফোকাস নেই, না সে ডায়াবেটিক, না এইচআইভি, না ম্যালনারিস, না আদার কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ চলছে, না ক্রনিক কোনো ইলনেস আছে, কিন্তু টিবি ডেভেলপ করেছে। তো টিবি এরকমই একটা রহস্যময় জিনিস। বেসিক্যালি এই ধরনের কয়েকটা অদ্ভুত অদ্ভুত প্রপার্টি, এই জন্যই টিবিটা কিন্তু এখনও সার্ভাইভ করছে। টিবি সমসাময়িক যারা ছিল, প্লেগ, কলেরা, বসন্ত মহামারী, তারা কেউ নেই, তারা থাকলেও নেগলিজেবল। কিন্তু টিবি বহাল তবিয়তে রাজত্ব চালিয়ে যাচ্ছে। তার কারণ হলো অদ্ভুত একটা চালাক ব্যাকটেরিয়া, যেটা কিনা খুব স্লোলি গ্রো করে, এবং এটা অ্যাডভান্টেজ একটা। স্লো গ্রোয়িং শুনলেই মনে হয় দুর্বল, কিন্তু বেসিক্যালি এটা একটা অ্যাডভান্টেজ। কারণ কি না, এই স্লো গ্রো করার জন্যে
কবে আমি ইনফেকশন পেলাম, কবে ডিজিজ ডেভেলপ করবে, তার কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায় না। ফলে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি কিছু করা সম্ভব হয় না। কন্ট্যাক্ট ট্রেসিং কিছু করা হয় না, সম্ভব হয় না। কন্ট্যাক্ট স্ক্রিনিং আমরা করি, যে অ্যাক্টিভ পালমোনারি টিবি, এখন সমস্ত টিবির ক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট স্ক্রিনিং করি, যে যারা কিনা ক্লোজ কন্ট্যাক্টে আছে, স্পেশালি আন্ডার 6, তাদের অ্যাক্টিভ টিবি আছে কিনা আমরা রুল আউট করি, মানে সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে সেটা দেখে নেওয়া হয়। কিন্তু একটা অবজারভেশন, কোভিডের ক্ষেত্রে যেমন 14 দিন ধরে, কোথাও কোথাও 28 দিন ধরে অবজারভেশন করা এক্সপোজারের পরে, টিবির ক্ষেত্রে এটা করার কোনো জো নেই। কারণ আজকে আমার টিবি হয়েছে, কবে এক্সপোজ হয়েছিলাম আমি জানি না। সেটা 5 বছর আগেও হতে পারে, 10 বছর আগেও হতে পারে, 5 মাস আগেও হতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় হলো, এটা স্লো গ্রোয়িং হওয়ার জন্যে এই ড্রাগটাও কিন্তু স্লোলি কাজ করে। কারণ যে ব্যাকটেরিয়া র্যাপিডলি মাল্টিপ্লাই করে, তার ড্রাগও র্যাপিডলি তাকে তার নিউক্লিক অ্যাসিডের উপরে কাজ করে র্যাপিডলি তার প্রলিফারেশন বন্ধ করবে, র্যাপিডলি তার ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলবে। এটা যেহেতু খুব স্লো, আস্তে 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 করে, মানে জেনারেশন টাইম খুব স্লো, ফলে কি হয়, এর ডিউরেশন অফ ট্রিটমেন্টটাও খুব লম্বা হয়। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। প্রচুর পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিটই করে না, 2 মাস 3 মাস 4 মাস খেয়ে বোর হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায়, কোনো সাইড এফেক্ট ডেভেলপ করে, ফলে মানে মেডিসিন ছেড়ে দেয়। আমাদের টেকনিক্যাল ভাষায় আমরা বলি নন অ্যাডহারেন্স, ট্রিটমেন্ট অ্যাডহারেন্স করে না, এবং ফলে আউটকাম খারাপ হয়। হয় পেশেন্টের ডিজিজ প্রসেস অ্যাগ্রাভেট হয়ে পেশেন্ট মারা যায়, অথবা খুবই ডেঞ্জারাস ফর্ম যেটা বলছিলাম ডিআরটিভিতে কনভার্ট হয়ে যায়, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে কনভার্ট হয়ে যায়। তো টিবি ব্যাকটেরিয়াটা বেসিক্যালি এই ধরনের একটা চালাক ব্যাকটেরিয়া, এই স্লো গ্রোয়িং এবং স্লোলি কিলিং, এইসব কারণে সে তো একে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি সেরকম কিছু করার সুযোগ দিচ্ছে না। 2 নম্বর হলো, মানুষকে একটা লং টার্ম ওষুধ, মানে একটা মিনিমাম 6 মাসের ডিউরেশন, ডিআরটিভির ক্ষেত্রে আপনারা জানেন প্রায় 2 বছর পর্যন্ত ওষুধ খেতে হয়। তো এত লম্বা ওষুধ খেতে বাধ্য করা হয়। আর তার চেয়েও বড় হলো, যেটা হয় সেটা হলো, একটা লোকের টিবি হলো আজকে, তারপরে দেখা গেলো সে 6 মাস পরে, 1 বছর পরে মারা গেল, ভুগতে ভুগতে ধুকতে ধুকতে। তখন সেই মৃত্যুটার বেসিক্যালি গুরুত্ব কমে যায়। কীরকম না, তখন বাড়ির লোকই বলা শুরু করে, অনেক কষ্ট পাচ্ছিল, মরেছে, ভালো হয়েছে। নো মিডিয়া কভারেজ, নো পলিটিক্যাল অ্যাটেনশন, নো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাটেনশন, টিবি পেশেন্ট সাইলেন্টলি মরে যাচ্ছে। তুল্যমূল্য বিচার যদি করি তাহলে বুঝতে পারবেন যে টিবি পেশেন্ট কত মারা যায়, আর বাকি যেগুলো নিয়ে প্রচণ্ড নাচানাচি আমরা করি বা মিডিয়া হাইপ হয়, সেগুলোতে কত মারা যায়। একটা পরিসংখ্যান দিই আপনাদের। টিভিতে ভারতবর্ষে, শুধু ভারতবর্ষের কথাই বলি, শুধু ভারতবর্ষে টিভিতে প্রত্যেক বছর 4,80,000 মানুষ মারা যায়। সেটা যদি আপনি 365 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন প্রত্যেক দিন 13 থেকে 1400 মানুষ মারা যাচ্ছে। সেটা যদি আরও মিনিট ঘন্টা সেকেন্ড দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন প্রিসাইজলি 1 মিনিট 10 সেকেন্ড, আমরা গ্রসলি বলি মিনিটে একজন মারা যায়। মিনিটে একজন টিবি পেশেন্ট মারা যাচ্ছে। কোভিডেও কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছয়নি, ইনফ্যাক্ট হয়তো নাও পৌঁছতে পারে। টিভিতে মিনিটে একজন ভারতবর্ষে মারা যাচ্ছে, এটা আজকের ঘটনা নয়, এটা গত কয়েক দশক ধরেই এরকম মারা যাচ্ছে। এইবারে আমরা বাকি অন্যান্য ডিজিজ, কোভিডের বাইরে অন্যান্য ডিজিজ যেগুলো নিয়ে আমাদের সত্যি ভয়, আমাদের পলিটিশিয়ান মিডিয়ার অ্যাটেনশনও খুব বেশি, ম্যালেরিয়া, এইচআইভি, ডেঙ্গু, সেগুলোর মর্টালিটি কীরকম ফিগারটা একটু শুনি। ম্যালেরিয়া ডেথ প্রত্যেক বছর ভারতবর্ষে রিপোর্টেড ডেথ অ্যারাউন্ড 1000 হয়। মিসিং টিসিং ধরে নিয়ে আমি 2000 5000 ম্যাক্সিমাম হবে। টিভি কোথায়? 4,80,000। এইচআইভি কত ডেথ হয়? এখন কমে গেছে, আমি যখন বেশি ছিল তখনকার ডেথ কত? ইয়ারলি এইচআইভির জন্য ডেথ হতো 60,000 to 70,000, সেখানে টিভির ডেথ 4,80,000। ডেঙ্গু, ডেঙ্গু নিয়ে আমরা খুব প্রত্যেক দিন টিভিতে অ্যাড দেখছি, এই করছি সেই করছি। ডেঙ্গুতে কত মারা যায়? 2019 সালে ইন্ডিয়াতে রিপোর্টেড ডেথ ছিল 100 সামথিং, 159 বা 39 এরকম কিছু একটা। এবছর এখনো পর্যন্ত রিপোর্টেড ডেথ ডেঙ্গুতে 8টা। হ্যাঁ, আমি ধরে নিলাম রিপোর্টেড হয়তো হয়নি, বা যাই হোক, বিতর্কিত কথা বলবো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ডেঙ্গু কেস রিপোর্টিং নিয়ে অনেক গল্প আপনারা শুনে থাকবেন। ঠিক আছে, 10 গুণ আরও বেশি আছে ধরে নিলাম, তাহলে কয়েক হাজার ডেঙ্গুতে মারা যায়।
কিন্তু টিভিতে মারা যায় 4,80,000। কোনো নড়নচড়ন নেই, কোনো হাইপ নেই, মিডিয়া হাইপ নেই, টিভি নিয়ে কেউ আলোচনাও করে না, টিভির কথা শুনতেও চায় না। ইভেন মানে আমি অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিশিয়ান, মিডিয়ার কথা বলবো কেন, আমাদের হেলথ অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, জেলা আধিকারিক, রাজ্য আধিকারিক, তারাও টিভিকে অনেক কম গুরুত্ব দেন। তার কারণ এটাই যে টিভিতে হঠাৎ করে কারো প্রাণ যায় না, ধীরে 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 মারা যায়, ততদিনে মেন্টাল প্রিপারেশন হয়ে যায় সবাইকার একটা। প্লাস আরেকটা কারণ হয়তো আছে, সেটা হলো টিভি মেনলি গরিব মানুষ যাদের ম্যাল নিউট্রিশন বা ওভার ক্রাউডিং পরিবেশে থাকে, গাদাগাদি হয়ে থাকে, স্লাম ডুয়েলার, গরিব প্রান্তিক মানুষ, তাদেরই বেশি হয়। কিন্তু আমি এই প্রসঙ্গে বলতে চাই, টিভি কিন্তু সবাইকারই হয়, যার খুশি হতে পারে। এবং কোভিডের ব্যাপারটা আমরা হয়তো জানি, কোভিডটা, কোভিডের স্টিগমা আছে নো ডাউট, কিন্তু কোভিডের স্টিগমা এখনও সেই লেভেলে যায়নি। কারণ আপনি ফেসবুক খুললেই দেখবেন 4-5টা লোক এখনও স্ট্যাটাস দিচ্ছে যে আমি কোভিড পজিটিভ হলাম, সেলফ আইসোলেশন বা হোম আইসোলেশন বা অমুক জায়গায় ভর্তি হলাম, অমুক তমুক, হেল্প মি, প্রে ফর মি, হাবি জাবি অনেক কিছু। কিন্তু টিভির কথা কোনোদিন দেখেছেন? কিন্তু টিভি হয় না তা তো নয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনার আশেপাশেই বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী টিভি হয়েছে, অনেকেরই টিভি হচ্ছে, কিন্তু টিভি এখনও ওইভাবে স্ট্যাটাস কেউ দিচ্ছে না। কারণ টিভি স্টিগমাটা আরও অনেক বেশি। সেই কারণেই হয়তো আমরা জানি না, কিন্তু টিভি সবাইকারই হতে পারে এবং সবাইকার হয়। মিশরীয় মামি থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক নামি দামি লোকের টিভি হয়েছে, ঠিক আছে? তো মিশরীয় মামির প্রসঙ্গটা যখন বললাম, এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে দিই, যেটা হলো আহ, ইজিপশিয়ান মামি, তার মধ্যে তার স্পাইন দেখে দেখা গেছিল যে তাতে পট স্পাইন আছে, এবং টিবি সাসপেক্ট করা হয়েছিল, এবং পরে মলিকুলার টেস্টে কিন্তু টিবি কনফার্ম হয়েছে। সেটা অ্যাপ্রক্সিমেট 1500 BC, বিফোর ক্রিস্ট। তখন থেকে টিবি ছিল তার মনে। এবং তারপরে টিবি রিসেন্ট টাইম পর্যন্ত অনেকের হয়েছে, অনেক নামি দামি কয়েকটা নাম বলি আপনারা বুঝতে পারবেন, মানে অবাকও হয়ে যেতে পারেন যে এদেরও টিবি হয়েছিল। ইনফ্যাক্ট টিভিতে মারা গেছে তারা। তারা কারা? না, রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট, হোচিমিন, আহ, আমাদের আমাদের দেশের ঋত্বিক ঘটক, সুকান্ত ভট্টাচার্য, আহ, আফ্রিকার বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলা, আমাদের দেশের জওহরলাল নেহরুর ওয়াইফ কমলা নেহরু, কিটস, ভল্টেয়ার, ইভেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্না, এনারা কিন্তু সবাই টিভিতে মারা গেছিলেন। রিসেন্টলি মারা যাননি, কিন্তু টিভি হয়েছিল এরকম ভালো মানে বড় সড়ো ব্যক্তিত্ব আপনারা নাম শুনে থাকবেন। এবং টিভির উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বেসিক্যালি টিভির হয়ে অনেক প্রচার প্রসারও করেন, তিনি হলেন অমিতাভ বচ্চন। ওনারও কিন্তু টিভি হয়েছিল। তো তার মানে আমি এটা বলতে চাইছি, টিভি আমরা যতই নেগলেক্ট করি, যে কোনো দিন কিন্তু আমার আপনার টিভি হতে পারে। আহ, তো ফলে নেগলেক্ট করবো কিনা সেটা আমাদের ভেবে দেখার হয়তো সময় এসেছে। যাই হোক, আমি প্রসঙ্গ হয়তো অন্যদিকে চলে গেছিলাম, আমি ফিরে আসি, যেটা হলো টিভি, ইম্প্যাক্ট অফ কোভিড ইন টিভি প্রোগ্রাম। পরিসংখ্যান যখন বলছিলাম, আরেকটা কথা বলেই রাখি যে ভারতবর্ষে 4,80,000 তো মরে, টিভি হয় কত লোকের? টিভি হয় ভারতবর্ষে প্রত্যেক বছর 27 লক্ষ মানুষের টিভি হয়। সারা পৃথিবীতে হয় 1 কোটি মানুষের টিভি হয়, 10 মিলিয়ন। ভারতবর্ষে হয় 2.7 মিলিয়ন, 27 লক্ষ মানুষের। মানে ভারতবর্ষে একাই 27% টিভি বার্ডেন বহন করছে। এর আশেপাশে আর কেউ নেই। এর কাছাকাছি ইন্দোনেশিয়া, বাংলাদেশ আছে, কিন্তু অনেকটাই দূরে। তারা মিলিয়নের নিচে আছে, মানে 10 লাখের নিচে আছে। তো ভারতবর্ষের কাছাকাছি কেউ নেই। 210-12খানা দেশের মধ্যে একাই 27%, মানে বুঝতেই পারছেন টিভির প্রভাবটা ভারতবর্ষে কতটা। তো যাই হোক, আমরা চলে আসি। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গ, আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে রাখি। 30% ওয়ার্ল্ড পপুলেশন, যেমন আমি বললাম যে অলরেডি ইনফেক্টেড উইথ টিভি, এটার আবার ইন্ডিয়ার এস্টিমেটেড হলো 40%, মানে 40% ইন্ডিয়ান আর অলরেডি ইনফেক্টেড উইথ টিভি। আরেকটা স্কেয়ারি ইন্ডিকেটর, মানে ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্স হলো হেলথ ওয়ার্কার, অ্যামাং হেলথ ওয়ার্কার, মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল ওয়ার্কার, তাদের মধ্যে 50% আর অলরেডি ইনফেক্টেড উইথ এমটিভি। তার সঙ্গে আরও ভয়ঙ্কর একটা তথ্য হলো, স্টাডি বলছে, ট্রেন্ড বলছে, এই যে 50%
হেলথ ওয়ার্কার বা 40% ইন্ডিয়ান, 40% ইন্ডিয়ান মানে ধরুন 50 থেকে 55 কোটি ইন্ডিয়ান অলরেডি ইনফেক্টেড টিবিতে। এরা ডিউরিং দেয়ার লাইফ টাইম কখনো না কখনো অ্যাটলিস্ট 5 to 10% টিবি ডেভেলপ করবে। হ্যাঁ, সেটা হয়তো এক বছরেই করবে না, ডিউরিং দেয়ার লাইফ টাইম সেটা করবে। কিন্তু আলটিমেটলি 100 জনের মধ্যে 5 থেকে 10 জন টিবি ডেভেলপ করবে, কারেন্ট স্ট্যাটিস্টিক্স সেটাই বলছে। তো যাই হোক, আমি আসি টিভি প্রোগ্রামে কিভাবে সাফার করছে কোভিডের জন্য। অনেকগুলোভাবে সাফার করছে। টিবি কোভিডের রিলেশন বিভিন্ন রকম, মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কীরকম না, আমি আগেই বলেছিলাম যে এই দুটো এয়ারবোর্ন ডিজিজ, দুটোই লাংকে অ্যাফেক্ট করে। কিন্তু এর পাশাপাশি মেনলি দুটো ব্রড হেডিং নিয়ে আমি আলোচনা করব। একটা হলো টিবি এবং কোভিড একে অপরের ডিজিজ কন্ডিশনটাও বাড়িয়ে দেয়, সেটারও কিছু স্ট্যাটিস্টিক্স আমি তুলে ধরবো। পাশাপাশি যেটা মেইন জিনিস, প্রোগ্রামেটিক ইম্প্যাক্টটা নিয়ে আমি আলোচনা করবো, যে টিভি প্রোগ্রাম কারেন্টলি যেভাবে চলছে বা চলছিল, তাতে কোন কোন জায়গায় এই কোভিডের জন্য প্রবলেম হয়েছে, সেটাও আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করব। প্রথমে আসি যে কোমরবিডিটি বা ডিজিজ প্রসেসের উপরে কি ইম্প্যাক্ট আছে। প্রথমেই বলে রাখি, এখনো পর্যন্ত সাফিসিয়েন্ট লিটারেচার আমাদের কাছে নেই। এখনো পর্যন্ত লার্জ স্কেল স্টাডিও হয়নি, বিরাট কোনো মানে কি বলবো ফুল প্রুফ তথ্য আমাদের কাছে নেই। কিন্তু প্রিলিমিনারি তথ্য ডাব্লিউএইচওর হোম পেজে যেটা প্রকাশিত হয়েছে বা আমাদের রাজ্যের নিজস্ব ডেটা থেকে আমি কিছু জিনিস শেয়ার করব। সেটা হলো, দেখা যাচ্ছে টিবি থাকলে কোভিড হওয়ার চান্স বেশি, আবার কোভিড থাকলে টিবিও পাচ্ছি, এটা একটা। 2 নম্বর হলো, টিবি এবং কোভিড একসঙ্গে থাকলে আউটকামটাও খারাপ হচ্ছে। আমরা বিগত কয়েকটা লেকচার বা এতদিনের আমাদের মিডিয়া টিডিয়াতে আমরা পড়াশোনা করে জানলাম যে কোভিডের জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে ডিউ টু কোমরবিডিটি। এবং মোস্ট কমন কোমরবিডিটি আমরা জানি যে হার্ট ডিজিজ, লাং ডিজিজ, হাইপার টেনশন, ডায়াবেটিস, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এসব তো আছেই। কিন্তু সেখানে টিবিও আছে। হ্যাঁ, সংখ্যাটা হয়তো এদের তুলনায় কম, কিন্তু টিবি থাকলেও জেনারেল পপুলেশনের তুলনায় টিবি আছে যার, তার কোভিডের মর্টালিটি বেশি। পাশাপাশি আরেকটা কথা আমি বলেছিলাম যে টিবি যাদের আছে তাদের কোভিড পাওয়া যাচ্ছে, কোভিড যাদের আছে তাদের টিবি পাওয়া যাচ্ছে, যেটা কিনা জেনারেল পপুলেশনের তুলনায় এই পার্সেন্টেজটা বেশি। তো আমাদের নিজস্ব ডেটাই দেখছি আমরা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেটা দেখাচ্ছে যে আমাদের টিবি কোভিড পেশেন্টের উপরে আমরা স্ক্রিনিং করেছি র্যান্ডমলি বেশ কিছু। এখন নতুন গাইডলাইন এসেছে, সেই গাইডলাইন অনুযায়ী ইচ অ্যান্ড এভরি কোভিড পেশেন্ট শুড বি স্ক্রিনড ফর টিবি। একটা নতুন গাইডলাইন এসে গেছে, এখনও সব জায়গায় হয়তো ইমপ্লিমেন্ট হয়নি, হয়তো আগামী কয়েকদিনে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই প্রিলিমিনারি যে পাইলট স্টাডি হয়েছে তাতে দেখা গেছে যে কোভিড পেশেন্টের স্ক্রিন করলে দেখা যাচ্ছে 4.1% টিবি পেশেন্ট পাওয়া যাচ্ছে তার মধ্যে, যেটা জেনারেল পপুলেশনে আমরা জানি কত। জেনারেল পপুলেশনে ইন্ডিয়াতে টিবি ইনসিডেন্স রেট কীরকম না, 200 পার লাখ পপুলেশন, মানে 0.2%। যেটা কিনা অ্যামাং কোভিড পেশেন্ট সেটা কিন্তু 4.1%, মানে অনেকটাই বেশি। ফলে টিবি কোভিড একে অপরকে যে মানে হেল্প করে স্প্রেড করতে বা ডিজিজ প্রসেস অ্যাগ্রাভেট করতে, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবং তার কারণগুলো সহজেই অনুমেয়। কি বলবো, সূক্ষ্ম ডিজিজ প্রসেসের মধ্যে না গিয়েও, ডিজিজ প্রসেস তো ডেফিনেটলি মডারেট করবেই। একটা ক্রনিক যে কোনো ডিজিজ ইনক্লুডিং টিবি একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন তৈরি করতে পারে, ফলে তার কোভিডের বিরুদ্ধে ফাইট করার ক্ষমতা কমতেই পারে। ফলে একটা অলরেডি টিবি পেশেন্টের কোভিড হলে তার মারা যাওয়ার চান্স জেনারেল পপুলেশনের চেয়ে ডেফিনেটলি বেশি হবে। এটা বোঝার জন্যে বিরাট কিছু বুদ্ধি লাগে না। কিন্তু পাশাপাশি একটা জায়গায় আমি হাইলাইট করতে চাই, সেটা হলো ডিউ টু ইম্প্যাক্ট অন প্রোগ্রাম, সেই কারণেও একটা খুব টিবি পেশেন্টের আউটকাম সেটাও কিন্তু খারাপ হচ্ছে যদি তার কোভিড হয়ে যায়। কীরকম না, একটা টিবি পেশেন্ট নর্মালি 6 মাস ধরে ওষুধ খায়, তাকে ভর্তি করার দরকার হয় না। খুব খারাপ কন্ডিশন হলে কিছুদিন ভর্তি রাখতে হয়, বা এমডিআর টিবির ক্ষেত্রে নিউয়ার ড্রাগ বিডাকুইলিন বা ডেলামাইনিড আমি যেটা বললাম, সেই ড্রাগগুলো অনেক সময় ইসিজি অ্যাবনর্মালিটি, কিউটি প্রলঙ্গেশন করে, কার্ডিওটক্সিক ড্রাগ এগুলো। ফলে ইনিশিয়াল ফিউ উইকস, 1 থেকে 2 সপ্তাহ অনেক সময় ভর্তি রেখে চিকিৎসা করতে হয়। আদারওয়াইজ টিবি চিকিৎসা মেনলি হোম বেসড। আপনারা জানেন যে ডটস বলে একটা কথা আছে, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। তো সেই ডটসটার কনসেপ্টটাই হলো বাড়িতে চিকিৎসা হবে
পেশেন্ট বাড়িতেই থাকবে, ফলে হসপিটালের বেড অকুপেন্সি থাকবে না, হসপিটালে ক্রস ইনফেকশনের চান্স কম থাকবে, এসব কিছু মানে প্রোগ্রামেটিক অ্যাডভান্টেজ থাকার জন্য। কিন্তু যদি তার কোভিড হয়, তাকে তো আইসোলেশন ওয়ার্ডে কোভিড হসপিটালে লেভেল 1 লেভেল 2 হোয়াট এভার সেখানে থাকতে, সরি লেভেল 3 লেভেল 4 করে একটা হসপিটালে থাকতে হচ্ছে। তো সেইখানে থাকতে গিয়ে দেখা যাচ্ছে যে তার টিবি কেয়ারটা সিরিয়াসলি হ্যাম্পার হচ্ছে। কীরকম না, টিবি পেশেন্টের মানে মেনলি যেটা করতে হয়, অনেক কিছু করতে হয়, আমি পুরোটা হয়তো আজকে বলতে পারবো না। পাবলিক হেলথ অ্যাকশনে অনেক কিছু করা যায়, করা হয়, কোমরবিডিটি স্ক্রিনিং থেকে শুরু করে ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং থেকে শুরু করে ডিবিটি দেওয়া থেকে শুরু করে, ডিবিটি মানে টিবি পেশেন্ট ডিউরিং ট্রিটমেন্ট 500 টাকা করে পায়, যতদিন টিবি চিকিৎসা হবে ততদিন 500 টাকা পায়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দুটো করা হয়, একটা হলো ট্রিটমেন্ট অ্যাডহেয়ারেন্স মনিটরিং, আর একটা হলো ফলো আপ। মানে টিবি পেশেন্টের একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে তার টেস্ট করে দেখতে হয় যে মেডিসিনটা কাজ করছে কিনা, ডিজিজ প্রসেসটা ইমপ্রুভ করছে কিনা, ফলো আপ টেস্টিং বা ফলো আপ ইভালুয়েশন। তো এই দুটো জিনিস সিভিয়ারলি হ্যাম্পার করছে ডিউরিং মানে কোভিড ট্রিটমেন্ট। কোভিডের চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে সে টিবি মেডিসিন পাচ্ছে না বা খাচ্ছে না, বা ইগনোর করা হচ্ছে, তার ফলো আপ টেস্টিং হচ্ছে না, ফলে ডিজিজ প্রসেস মানে মডুলেট করার পাশাপাশি এই প্রোগ্রামেটিক এই ফ্যাক্টরগুলোর জন্যও কিন্তু টিবি পেশেন্টের যদি কোভিড হয় তাহলে তার ইমপ্যাক্ট খারাপ হচ্ছে, আউটকাম খারাপ হচ্ছে। তো যাই হোক, এই হলো মোটামুটি কোমরবিড কন্ডিশনের জন্য তার ইমপ্যাক্ট। এবারে প্রোগ্রামেটিক ইমপ্যাক্ট কী কী আমি সংক্ষেপে একটু বলতে চাই। সেটা হলো প্রোগ্রামেটিক ইমপ্যাক্ট, পেশেন্টের কোভিড হলো, তার মেডিসিন পেলো না, তার ফলো আপ টেস্ট হলো না, এটা আলাদা কথা, এটা কটা মুষ্টিমেয় পেশেন্ট। কিন্তু বেশিরভাগ টিবি পেশেন্ট মানে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলেই বছরে 1 লাখ টিবি পেশেন্ট নোটিফাই হয়। ডাব্লিউএইচও এস্টিমেট করেছে ড্রাগ সেল ডেটা, কমিউনিটি সার্ভে বা আদার সেকেন্ডারি সোর্স থেকে, যে আমরা আরও প্রচুর মিস করছি। মিসিং মিলিয়ন বলে একটা কথা টিবি ফিল্ডে চালু আছে, মানে 10 লক্ষ টিবি পেশেন্ট আমরা এস্টিমেটেড ইন্ডিয়াতে মিস করি। তো তার মধ্যে লার্জার স্টেটগুলো ওয়েস্ট বেঙ্গল, তার একটা বড় শেয়ার থাকবে স্বাভাবিক। অ্যাটলিস্ট আমরাও একটা এস্টিমেট করতেই পারি ওয়েস্ট বেঙ্গলে এই 1 লাখ যে টিবি পেশেন্ট নোটিফাই হয়, এর পাশাপাশি আরও হয়তো 50,000 টিবি পেশেন্ট নোটিফাই হয় না, যারা কিনা হয় প্রাইভেট সেক্টরে চিকিৎসা পায় বা চিকিৎসাই পায় না, এমনি হয়তো বাড়িতে থেকে মারা গেল, অন্য কোনো কারণে মারা গেল, ডায়াগনোসিস মানে আন্ডার ডায়াগনোসিস হয়ে বিনা ডায়াগনোসিসে মারা গেল, বা আরও ভয়ঙ্কর যেটা হয় সেটা অনেক সময় হলো আনকোয়ালিফাইড ডক্টরের কাছে বিভিন্ন হাবিজাবি সিমটোমেটিক ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক, যেখানে কিনা টেম্পোরারি সাপ্রেস করে দেওয়া, টেম্পোরারি ব্যাকটেরিয়া প্রলিফারেশনটাকে আটকে দিয়ে সাময়িক রিলিফ দিয়ে আবার ফ্লেয়ার আপ হবে, আবার কিছুদিন পরে হবে, এইভাবে মিস করছি আমরা। তো পশ্চিমবঙ্গে কিন্তু 1.5 লক্ষ টিবি পেশেন্ট মানে নোটিফাইড প্লাস এস্টিমেটেড মিসড কেস নিয়ে আমরা ধরতে পারি। তো এই 1.5 লক্ষ টিবি পেশেন্টের মধ্যে কোভিড হয়েছে বা হবে কত, ম্যাক্সিমাম 1000। তো সেই পার্টটা বাদ দিয়েও বাকিরাও সাফার করছে এই কোভিডের জন্য। কীরকম না, প্রথম কথা হলো টিবি ডায়াগনোসিস, টিবি স্ক্রিনিং, সার্ভিলেন্স, সেটা সিভিয়ারলি হ্যাম্পার্ড হয়ে গেছে। তো আপনারা জানেন যে কমিউনিকেবল ডিজিজের মানে তার কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি বা প্রিভেন্টিভ স্ট্র্যাটেজির মেন পিলার হলো সার্ভিলেন্স, কেস খোঁজা, কেসটা কোথায় আছে, কত পরিমাণে আছে, কোন এজ গ্রুপকে অ্যাফেক্ট করছে, কতটা ম্যাগনিটিউড, সেটা যদি না জানি কোনো প্রোগ্রামই সাকসেসফুল হবে না। তো সবচেয়ে প্রথমে দরকার হলো যে কোনো কমিউনিকেবল ডিজিজ হ্যান্ডেল করতে সবচেয়ে প্রথমে দরকার হলো ডিটেকশন, কেস ডিটেকশন। কোভিডের ক্ষেত্রেও আমরা জানি যে আমরা একটা স্লোগান চালু ছিল, টেস্ট টেস্ট টেস্ট। একটাই উদ্দেশ্য যে টেস্ট যদি আমরা না করি তাহলে জানতেই পারবো না কোথায় আছে, কতটা আছে, কাদের হচ্ছে, সেটা আমরা জানতেই পারবো না, ফলে কোনো রকম স্ট্র্যাটেজি নিতে পারবো না, এবং সেটা সাইলেন্টলি স্প্রেড করবে একটা থেকে আরেকটা। কমিউনিকেবল ডিজিজ আমি যদি ইমিডিয়েটলি তাকে মেডিসিন না দিয়ে তাকে যদি আমি সারাতে না পারি, আইসোলেট করতে না পারি, তাহলে কিন্তু রোগটা ছড়াবে। টিবি ইজ নট এ এক্সেপশন। ফলে টিবির ক্ষেত্রেও সার্ভেলেন্সটা খুব জরুরি, কিন্তু এই সময় টিবি সার্ভেলেন্স সিভিয়ারলি হ্যাম্পার হয়েছে। পরিসংখ্যান বলছে ভারতবর্ষে যা গত বছর টিবি কেস নোটিফাই হয়েছিল এখনো পর্যন্ত, তার আমরা 60% অ্যাচিভ করেছি, মানে 40% আমরা লস করেছি। এই 40% লস করাটা শুধু নয়, আমাদের বেসিক্যালি এবছরের টার্গেট, কারণ এবছর আমাদের নিউয়ার মলিকুলার ডায়াগনস্টিক সেট আপ চলে এসেছে, ট্রু নেট, সিপি নেট, আরও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, ল্যাব সেট আপ বাড়ানো হয়েছে,
প্রচুর এনজিও টিভির উপরে কাজ করেছে। টিভি এলিমিনেশন গভর্নমেন্ট 2025 ডিক্লেয়ার করেছে, ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান রিভিশন করা হয়েছে টিভির উপরে। ইভেন আমরা হেলথ বাজেটে জানি ফান্ড কমানো হচ্ছে, কিন্তু একটা কথা শুনে রাখুন, টিভিতে কিন্তু ফান্ড বাড়ানো হয়েছে একমাত্র। হয়তো আমি জানি না আর কোনো ডিজিজ কিনা, কিন্তু টিভিতে অ্যাটলিস্ট ফান্ড বাড়ানো হয়েছে মানে গত 10 ইয়ারের চেয়ে এই 10 ইয়ারে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল একটা যে টার্গেট নেওয়া হয়েছিল এবছর, সেই টার্গেটের মাত্র 50% অ্যাচিভ করেছি। মানে 50% আমরা অ্যাচিভ করিনি এখনো পর্যন্ত। সারা ভারতবর্ষে টিভি নোটিফাই হয়েছে 12.5 লক্ষ মতো, যেখানে কিনা আমাদের ধারণা ছিল আপ টু সেপ্টেম্বর, এই 9 মাসে 25 লাখের মতো টিভি নোটিফাই হয়ে যাবে। সারা বছরে হয়তো 30 লাখ আমরা টিভি কেস ডিটেক্ট করতে পারবো, কিন্তু সেটা হওয়ার কোনো জায়গা নেই। ম্যাক্সিমাম হয়তো 15-16 লাখ ডিটেকশন হবে। তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক। কাশি, টিভির কার্ডিনাল সিমটম আপনারা জানেন যে কাপ ফর 2 উইকস অর মোর, এছাড়াও ফিভার ফর 2 উইকস অর মোর, বা হিমোপটিসিস মানে ব্লাড ইন স্পুটাম, বা ওয়েট লস, সিগনিফিকেন্ট ওয়েট লস মানে 5% অর মোর বডি ওয়েট লস ইন লাস্ট 3 মান্থ। এই হলো টিভির সিমটম, মানে সিমটোমেটিক ডেফিনেশন। প্রিজামটিভ টিভি কেস বলা হয় যাদের এগুলো থাকে, তাদেরকে স্পুটাম টেস্ট করা হয় এবং টিবি রুল আউট করা হয় যদি পালমোনারি টিবি সাসপেক্ট করা হয়। আর এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে ইনডিরেক্ট মেথোডোলজি, বা যদি স্যাম্পল কালেকশন করা সম্ভব হয় বায়োপসি, অ্যাসপিরেশন বা এফএনএসি করে, তাহলে তার সিবিনেট বলে একটা টেস্ট আছে, কার্ট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট, যেখানে কিনা মানে 1 ml 100 কম ব্যাকটেরিয়া থাকলেও ধরে ফেলতে পারে, মানে মাইক্রোস্কোপির চেয়ে অনেকটাই সেন্সিটিভ টেস্ট। তো সেই সেই জায়গা থেকে আমাদের টিভির সিমটম নিয়ে যে আসার যে প্রবণতা, সেটাই অনেকটা কমে গেছে। মানুষ আতঙ্কিত, কাশি হলে সে সাপ্রেস করছে, সে আসছে না, ডাক্তারের কাছে আসছে না, ফলে টিভি টেস্ট হচ্ছে না। সেকেন্ড হলো, যারা বা আসছে তাদের ক্ষেত্রেও অনেক সময় টেস্টিং ফেসিলিটি অ্যাভেলেবেল না। হয়তো প্রাইভেট ডাক্তারকে উনি দেখান, সেই প্রাইভেট ডাক্তার প্র্যাকটিসই বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন যে ডিউরিং কোভিড প্রচুর ছোট নার্সিং হোম থেকে শুরু করে অনেক প্রাইভেট প্র্যাকটিশনার প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন, বা প্র্যাকটিস করলেও তারা কাফ সিমটোমেটিক পেশেন্টকে অ্যাভয়েড করছেন। তো ফলে টিবি ডায়াগনোসিস সিভিয়ারলি হ্যাম্পার হচ্ছে। পাশাপাশি খুবই সমস্যার বিষয় যেটা হলো, টিভি প্রোগ্রামটাকে কোভিডের জন্য প্রচণ্ড পরিমাণে মানে ইউজ করা হয়েছে। টিভির সঙ্গে সিমিলারিটির জন্য চেস্ট ডিপার্টমেন্টের লোককে কিন্তু সবচেয়ে বেশি ইনভলভ করা হয়েছে। চেস্ট ডিপার্টমেন্টের রিসোর্স থেকে শুরু করে ল্যাবরেটরি থেকে শুরু করে সবচেয়ে বেশি হ্যাম্পার্ড হয়েছে টিবি ডিপার্টমেন্টে। রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিটিও কোভিড হসপিটালে ডিউটি পড়েছে, কোভিড হসপিটালে ডিউটি করছে। অলমোস্ট প্রত্যেকটা ল্যাবরেটরি টেকনিশিয়ান, এলটি, তারা কোভিডের সোয়াব কালেকশনে ব্যস্ত। বেশ কিছু ল্যাব কোভিডের জন্য নিয়ে নেওয়া হয়েছে, বেশ কিছু ল্যাব ইকুইপমেন্ট কোভিডের জন্য নিয়ে নেওয়া হয়েছে। ইভেন ফান্ড ফান্ড পর্যন্ত কোভিডের দিকে মোবিলাইজ হয়ে যাচ্ছে। তো এই জন্যে দেখা যাচ্ছে যে এত ডিফিকাল্টির পরেও যারা হয়তো হসপিটালে পৌঁছে যাচ্ছে, তাদেরও দেখা যাচ্ছে হয় স্যাম্পল কালেকশন করার লোক নেই, ডিএমসি বন্ধ, বা স্যাম্পল কালেকশন হলে ট্রান্সপোর্ট করার লোক নেই, স্যাম্পল কালেকশন হয়ে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট মেকানিজম হ্যাম্পার হয়ে গেছে। কুরিয়ার সিস্টেম বা যে সিস্টেমে ট্রান্সপোর্ট হচ্ছিল, যা এনজিও কাজ করছিল, তারা এই কোভিড প্যান্ডেমিকের সময় কাজ করছে না। পাবলিক ট্রান্সপোর্ট ডিউরিং লকডাউন প্রায় 2 মাস বন্ধ ছিল। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের টিবি কেস ডিটেকশন খুব খারাপ জায়গায় আছে, এবং এই নিয়ে প্রচুর প্রেডিকশন আছে, খুব আশঙ্কামূলক প্রেডিকশন আছে। স্টপ টিভি স্ট্র্যাটেজি বলে একটা অর্গানাইজেশন আছে, আপনারা অনেকে নাম শুনে থাকবেন। তাদের একটা এস্টিমেট হলো, এই জন্যে আগামী 20 থেকে 25, মানে 2020 থেকে 2025-এর মধ্যে 14 লক্ষ অ্যাডিশনাল টিবি ডেথ হবে সারা পৃথিবীতে, ওনাদের এস্টিমেশন। 13% টিবি মর্টালিটি বাড়বে, কারণ ডিজিজ প্রসেসটা অনেক বেশি অ্যাগ্রাভেট হয়ে মানুষ আসবে। আর 2 সপ্তাহে জ্বর কাশিতে আসবে না, এখন হয়তো একদম আর পারছে না, তখন আসবে। তো এইরকম সিচুয়েশন হলে আসবে। তো যাই হোক, কেস ডিটেকশন বা টিবি সার্ভেলেন্স সিভিয়ারলি হ্যাম্পার্ড হয়েছে। নট অনলি কেস ডিটেকশন বা টিবি সার্ভেলেন্স, এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় হ্যাম্পার্ড হয়েছে। সেটা হলো ড্রাগ ডেলিভারি। ডটস কনসেপ্টটাই অলমোস্ট এই কোভিডের জন্য নেই আর।
এখন মেডিসিন দিয়ে দেওয়া হয় পেশেন্টকে 1 মাসের জন্য বাড়িতে, সে খেলো কি খেলো না। সত্যি কথা বলতে কি দেখার মতো সেরকম সিস্টেম নেই। হেলথ ওয়ার্কার আইদার নেই, থাকলেও ভয় পেয়ে যাচ্ছেন না বাড়ি। তো যাই হোক, এই জায়গায় অ্যাডহারেন্সের কোনো গ্যারেন্টি নেই, যদিও প্রচুর অ্যাডহারেন্স টেকনোলজি এসেছে, কিন্তু সেইগুলোও ঠিকঠাক অ্যাপ্লাই হচ্ছে না। শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, সারা ভারতবর্ষে অ্যাডহারেন্স মনিটরিংয়ের অবস্থা ডিউরিং কোভিড কিন্তু খুব খারাপ। সেকেন্ড হলো আদার পাবলিক হেলথ অ্যাকশন। সেগুলো কি না, কোমরবিডিটি স্ক্রিনিং। দেখা গেছে প্রচুর টিবি পেশেন্টের সাকসেসফুলি টিবি ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও কিছুদিনের মধ্যে, কয়েক মাস কয়েক বছরের মধ্যে মারা যাচ্ছে। কারণ হচ্ছে তার আমরা আদার ডিজিজগুলো রুল আউট করিনি। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা কিনা এই অ্যাক্টিভ টিবি ফ্লেয়ার আপ করতে হেল্প করেছে, সেইগুলোই আমরা রুল আউট করিনি। মানে তার হয়তো এইচআইভি ছিল, তার হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল, তার হয়তো আন্ডার নিউট্রিশন ছিল, সেইগুলোই আমরা টেক কেয়ার করি না। তো এখন প্রোগ্রামে কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে ইনক্লুড করা আছে। ইচ অ্যান্ড এভরি ডায়াগনোস টিবি পেশেন্ট, তাদের ডায়াবেটিস, এইচআইভি রুল আউট করতে হয়, তাদের নিউট্রিশন অ্যাসেসমেন্ট করতে হয়। নিউট্রিশন অ্যাসেসমেন্ট থাক, তাদের ম্যাল নিউট্রিশন থাক কি নাই থাক, ইচ অ্যান্ড এভরি টিবি পেশেন্টকে মাসে 500 টাকা নিশ্চয় পোষণ যোজনা বলে একটা পুষ্টি ভাতা আছে কেন্দ্রীয় সরকারের, সেখান থেকে টাকা দেওয়া হয়। ডিউরিং কোভিড এটাও সিরিয়াসলি হ্যাম্পার করেছে। মানে আইদার টিবি পেশেন্ট ডায়াগনোসিস হওয়ার পরে তার এইচআইভি রুল আউট করা হচ্ছে না, ডায়াবেটিস রুল আউট করা হচ্ছে না, বা সে ডিবিটি টাকাটা পাচ্ছে না। তার অনেক কারণ আছে, আমি এগুলো আর বলে সময় নষ্ট করবো না, কারণ আপনারা জানেন যে লিমিটেড ব্যাংকিং আওয়ার্স, বেশ কিছু ব্যাংক বন্ধ, ব্যাংকে স্টাফের অভাব, ইভেন আমাদের স্টাফ যে প্রসেস করবে ডিবিটি, সেই স্টাফ হয়তো কোভিড হয়েছে, বা সে হয়তো আসতে পারছে না বাড়িতে, বাড়ি থেকে যোগাযোগের অবস্থা খারাপ। সব মিলিয়ে পাবলিক হেলথ অ্যাকশন যেটা বলা হয় টিবি ডিউরিং ট্রিটমেন্ট, পাশাপাশি এই জিনিসগুলো যেগুলো করা হয়, কোমরবিডিটি স্ক্রিনিং থেকে শুরু করে ফলো আপ, ট্রিটমেন্ট অ্যাডহারেন্স সমস্ত, এগুলোও সিভিয়ারলি হ্যাম্পার্ড হয়েছে। ফলে টিবি পেশেন্টকে শুধু মেডিসিন খাওয়ালে হয় না, এইগুলোও করতে হয়, না হলে আউটকাম খুব একটা ভালো আশা করা যায় না। তো সেইটা কিন্তু সিভিয়ারলি হ্যাম্পার্ড হয়েছে। ফলে স্টপ টিবি স্ট্র্যাটেজির প্রেডিকশন কিন্তু মিলে যাওয়ার একটা হাই চান্স আছে। সেকেন্ড হলো, এর এছাড়া আরও বেশ কিছু ইম্প্যাক্ট আছে। সেটা হলো মনিটরিং ইভ্যালুয়েশন। মনিটরিং ইভ্যালুয়েশন অলমোস্ট নেই, মানে ফিল্ডে গিয়ে সুপারভিশন মনিটরিং সেটা তো নেই। ফিজিক্যাল মিটিং তখন হয় না, ভার্চুয়াল মিটিং কেমন হয় সেটা আপনারা সবাই জানেন। তাতে বেশিরভাগ মেসেজ ঠিকঠাক পার্কুলেট করা যায় না। ভার্চুয়াল মিটিংয়ে অনেক সময় ঠিকঠাক করে ইস্যু ভিত্তিক আলোচনা করা যায় না, বা যখন আলোচনা করা হয় যিনি ডিফল্টার তিনি হয়তো অ্যাভয়েড করেন, সুযোগ নেন। সব মিলিয়ে একটা বিচ্ছিরি অবস্থা। যে ডিউ টু কোভিড এটাও একটা বড় ইস্যু, যে প্রোগ্রাম একটা স্ট্রাকচার প্রোগ্রাম, এনটিপি একটা খুব স্ট্রাকচার প্রোগ্রাম, কিন্তু তা সত্ত্বেও এটা মনিটরিং করাটা খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। কোথায় কি হচ্ছে, কি অবস্থায় আছে, সেটাই আমরা বুঝতে পারছি না ঠিকঠাক। যেটুকু রিপোর্টেড ডেটা, সেটার উপরেই ভরসা করে থাকতে হচ্ছে। আপনারা জানেন রিপোর্টেড ডেটাতে অলওয়েজ বায়াসনেস থাকবেই থাকবে, যিনি রিপোর্ট করবেন তার নিজস্ব ফেভার তাতে ঢুকবেই। ফলে মনিটরিং ইভ্যালুয়েশন সেভাবে হচ্ছে না। এর বাইরে আরও যেগুলো আছে বললাম, যে রিসোর্স মোবিলাইজেশন, বা কোভিডের জন্য অ্যাফেক্ট হয়ে যাওয়া, সাপ্লাই না থাকা পিপিই কিট, এনটিএপি স্টাফের জন্য প্রপার পিপিই কিট সাপ্লাই না হওয়ার জন্য তারা ল্যাবে কাজ করতে ভয় পাচ্ছেন, স্পুটাম কালেকশন করতে ভয় পাচ্ছেন, টিবি পেশেন্ট ইভেন হ্যান্ডেল করতে ভয় পাচ্ছেন। তো এগুলো সমস্ত জিনিস একসঙ্গে যেটা হয়ে দাঁড়িয়েছে, টিবি কেস খোঁজা কম হচ্ছে, কেস খোঁজা হলেও তার টেস্টিং হচ্ছে না, টেস্টিং হলেও টেস্টিংয়ের রেজাল্ট ডিলেতে আসছে, ডিলে হচ্ছে, ট্রিটমেন্ট ইনিশিয়েশন ডিলে হচ্ছে, এবং তার ট্রিটমেন্ট অ্যাডহারেন্স হচ্ছে না, পাবলিক হেলথ অ্যাকশন হচ্ছে না, তার নিউট্রিশনের কেয়ার নেওয়া হচ্ছে না। সব মিলে একটা খুব খারাপ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো আমি এই ফোরাম থেকে রিকোয়েস্ট করব, যদি কেউ এখানে স্টেক হোল্ডার বা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, যদি কখনো আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছয়, প্লিজ এটাতে একটু নজর দেন। কারণ টিবি এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষে তথা পৃথিবীতে লার্জেস্ট ইনফেকশাস কিলার ডিজিজ। সারা পৃথিবীতে 1 কোটি মানুষ বছরে আর কোনো ইনফেকশাস ডিজিজে কিন্তু মারা যায় না। এইটা কিন্তু আমাদের মাথায় ঢোকাতে হবে। পরিশেষে আমি আসবো মিটিগেশন প্ল্যান বা রেকমেন্ডেশন। মিটিগেশন প্ল্যান কি আছে না, ডিউরিং দিস থ্রেট দেয়ার আর ফিউ অপরচুনিটিস অলসো। কীরকম না,
এটার আমরা আগেই বলেছি স্ট্রাইকিং সিমিলারিটি ইন ডিজিজ স্প্রেড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিজ ম্যানিফেস্টেশন, এইটা কাজে লাগিয়েই আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি নিতে পারি। ইনফ্যাক্ট বেশ কিছু স্টেট ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল নিয়েওছে, সেটাই আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করব। আহ, সেটা কি না, প্রথম কথা কেস খোঁজা। কেস খোঁজা কীরকম না, 2 সপ্তাহে জ্বর, 2 সপ্তাহে কাশি, ওয়েট লস, হিমোপটিসিস যেগুলো বললাম, সেইগুলো আমি কোথায় পেতে পারি? পেশেন্ট যদি নিজে নাও আসে, আমাদের বাড়ি বাড়ি কোভিড কেস খোঁজা চলছে এখন, সেইখানে আমি ইন্টিগ্রেটেড টিবি কোভিড কেস ফাইন্ডিং করতে পারি। সিম্পল, প্রত্যেক কাপ সিমটোমেটিক পেশেন্ট ইররেসপেক্টিভ অফ ডিউরেশন। কোভিডের ক্ষেত্রে আমরা সারি আইএলআই খুঁজছি, অ্যাকিউট অনসেট মোস্টলি উইদিন 10 ডেজ, আর টিবির ক্ষেত্রে আমরা মোর দেন 14 ডেজ খুঁজছি। কিন্তু এখানে আমরা হেলথ ওয়ার্কারকে মেনলি আশারা এই কাজটা করছি বাড়ি বাড়ি, তাদেরকে এতটা কমপ্লিকেটেড টেকনিক্যাল জিনিসের মধ্যে না গিয়ে ইচ কাপ পেশেন্ট শুড বি রেফার টু ফ্লু ক্লিনিক অর বিপিএসসি টু রুল আউট টিবি অ্যাজ ওয়েল এজ কোভিড, এরকম একটা করতেই পারি। ইনফ্যাক্ট এরকম একটা ডিরেক্টিভ সেন্ট্রাল টিবি ডিভিশন প্লাস স্টেট গভর্নমেন্ট থেকেও গেছে এবং বেশ কিছু জেলায় কাজ শুরু হয়েছে, কিন্তু অনেক জায়গায় এখনও কাজ শুরু হয়নি, কারণ আমাদের ওই স্টেক হোল্ডার, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিশিয়ান, আমলা, তারা এখনও কোভিডের বাইরে টিবিটাও যে একটা প্রবলেম সেইটাও হয়তো অনেক সময় ওনারা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। ফলে এটা ডিরেক্টিভস অনেকদিন আগে যাওয়া সত্ত্বেও কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু এটা ইজিলি করা যেতে পারে। এই প্রত্যেকটা কাপ সিমটোমেটিক পেশেন্টকে টিবি এবং কোভিড একসঙ্গে রুল আউট করবো, এবং অলরেডি ডায়াগনোস টিবি পেশেন্টের কোভিড রুল আউট করবো, এবং অলরেডি নন কোভিড পেশেন্টের টিবি রুল আউট করবো। ইজিলি করা যায়, বেশ কিছু স্টেট করছে, আমাদের স্টেটেও এরকম ডিরেক্টিভ গেছে। সেন্ট্রাল টিবি ডিভিশনও বাই ডিরেকশনাল টিবি কোভিড স্ক্রিনিং এই নিয়ে তাদের নির্দেশিকা জারি করেছে, সেটা আমরা করতে পারি। আমাদের করতে হবে, আমাদের ব্লক লেভেলে বিএমওইচ সিএমওইচ যারা আছি ডেপুটি, তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এছাড়া আর কি কি হতে পারে, এটা তো গেল কেস ফাইন্ডিং। আমরা প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি বেশ কিছু নিতে পারি। এখন দেখুন, টিবি পেশেন্টকে কিন্তু আমরা বলে বলেও কিন্তু মাস্ক পরাতে পারিনি এখন, কিন্তু কারণ মাস্ক পরাটা একটা স্টিগমা ছিল, যে মাস্ক পরলেই সবাই জেনে যাবে আমার টিবি হয়েছে, মাস্ক পরবো না। মাস্ক গভর্নমেন্ট থেকে দেওয়া হলেও সে ফেলে দিত, পরতো না। এখন কোভিডের দৌলতে অন্তত একটা ভালো জিনিস হয়েছে, মানে মাস্ক ইজ আর কোনো মানে কোনো স্টিগমাই নয়, বরঞ্চ উল্টো পড়তে পারেন, যে মাস্ক না পরাটাই এখন স্টিগমা। ফলে এইটা আমাদের কাজে লাগাতে হবে, যে টিবি পেশেন্টকে মাস্ক দিতে হবে এবং মাস্ক পরাটা ম্যান্ডেটরি করতে হবে। এই সুযোগে টিবি পেশেন্ট মাস্ক পরবেও, কাউন্সিলিং করলে এবং মাস্ক দিলে তারা পরবেও। পাশাপাশি আমরা যদি মাস্ক পরাটা ঠিকঠাক করে জোর দিই, তাহলে কিন্তু কোভিড যেমন আটকাবে, টিবিও আটকাবে, কারণ আমরা আগেই বলেছি টিবিও ড্রপলেটের মাধ্যমেই ছড়ায়। ওই সেম জিনিস সেমভাবে ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। ফলে আমরা এটা করতে পারি। আর কি কি করতে পারি, হসপিটালে এখন আমরা একটা এয়ারবোন ইনফেকশন কন্ট্রোল মেকানিজম বানিয়েছি, ট্রায়াজিং সিস্টেম বানিয়েছি, ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল স্ট্র্যাটেজি বানিয়েছি। তো আমরা এটা কন্টিনিউ করে যেতে পারি। কোভিড কতদিন চলবে আমরা জানি না, কোভিড চলে যাওয়ার পরেও এটা আমরা কন্টিনিউ করতে পারি, যেটা কিনা আমাদের আলটিমেটলি টিবি এবং অন্যান্য এয়ারবোন ইনফেকশন ডিজিজ কন্ট্রোল করতে হেল্প করবে। এছাড়াও আরও কিছু আমরা ল অ্যান্ড লেজিসলেশনে চেঞ্জ আনতে পারি, যেমন গুটখা ব্যান করতে পারি, কারণ গুটখা দিয়ে যেমন কোভিডও ছড়ায় সেরকম টিবিও ছড়াতে পারে। গুটখা ওপেনলি থুতু ফেলা এগুলো আমরা ব্যান করতে পারি। হ্যাঁ, এগুলো হয়তো রুল হয়, আইন হয়তো আছে, কিন্তু সেটা যে লাগু হয় না সেটা আমি আপনি সবাই জানি, সেটার উপরে কোনো ফোকাস নেই, নজর নেই, সেটা আমরা জানি। সেটার উপরে আমরা জোর দিতে পারি, যেমন মাস্ক না পরলে পুলিশ ঠেঙায়, থুতু ফেললে যদি পুলিশ ঠেঙাতো, গুটখা বিক্রি করাটা যদি নিষিদ্ধ করতো, তাহলে কিন্তু কোভিডের পাশাপাশি টিবি, পাশাপাশি অন্যান্য এয়ারবোর্ন ডিজিজ যেগুলো কিনা ড্রপলেট দিয়ে হাঁচি কাশি থুতুর মাধ্যমে ছড়ায়, সেগুলো কিন্তু আটকাতে পারতো। তো এই এই ধরনের স্ট্র্যাটেজি আমরা নিতেই পারি, বা যেগুলো অলরেডি নিয়েছি সেটা কন্টিনিউ করতে পারি। মধ্য কথা আমি শেষ করব, শেষে আমি একটাই কথা বলতে চাই, যে হ্যাঁ, ডেফিনেটলি কোভিড প্যান্ডেমিক এটাকে অবহেলা করার মতো বিষয় নয়। আমার বক্তব্যে আমি কোথাও এটাকে অবহেলা করতে বলছি না। কোভিড ইজ এ প্রায়োরিটি, বাট নট অ্যাট দ্য কস্ট অফ টিউবারকুলোসিস। এইটা আমাদের বুঝতে হবে, যে আমাদের এমনভাবে ইন্টিগ্রেটেড সাইনার্জিস্টিক প্ল্যান করতে হবে যেখানে কিনা কোভিডের কাজ করতে গিয়ে টিবির হেল্প হয়, টিবির কাজ করতে গিয়ে কোভিডের হেল্প হয়। কারণ প্রচুর মিল আছে দুটো ডিজিজের মধ্যে। ইভেন টেস্টিং, সিভিনেট, ট্রুনেট, মেশিন একই মেশিন, শুধু কার্ট্রিজ আলাদা, একই লোক টেস্ট করছে। তো আমরা এই দুটো ডিজিজকে টোটালি ইন্টিগ্রেটেড ওয়েতে ডিল করতে পারি। তো মধ্যে কথা আমি এটাই বলবো, যে
কোভিডের জন্যে টিভির কাজকর্ম যেন হ্যাম্পার না হয়, টিভির উপরে ফোকাস যেন আমাদের না যায়। Despite all these things, till now, TB is the largest infectious killer disease in India. Not only India, in world. এইটা আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে। তো আমি এখানেই শেষ করব। আমাদের কালকে বন্ধ আছে। আগামী পরশুদিন আমাদের স্পিকার থাকবেন ডক্টর গৌতম দাস। আমাদের 8টার সময় যিনি স্পিকার, উনি শারীরিক অসুস্থতার কারণে উনি বলতে পারবেন না ওনার বক্তব্য। ডক্টর গৌতম দাস, উনি নিউরোলজিক্যাল ইম্প্যাক্ট ডিউ টু কোভিড, খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করবেন। তো আমি রিকোয়েস্ট করব সবাই কাইন্ডলি রাত্রি 9টার সময় আমাদের পেজে লাইভ থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড নাইট।